এইরকম জলধারা নেমে আসছে, এদিকটায় ঝর্ণা, সোজা রাস্তা, গায়ে জল ছিটছে, হাওয়া দিচ্ছে, মেঘ, কুয়াশা। এখানেও লাইব্রেরি রয়েছে। যদি কখনো মনে হয় এরকম জায়গায় বসে একটু বই পড়বো, তাহলে এখানে বইও রয়েছে। এইরকম একটা জায়গাতে যদি এক কাপ কফি খাওয়া যায় তাহলে কেমন হয়? এখানে আসলে বুক কাঁপবেই কাঁপবে। আর ব্রিজ ভেঙে যদি কেউ পড়ে যায়, সে নিচে যাবে না, সে সরাসরি উপরে যাবে। মন যখন ধরেছে বায়না, ট্রাভেল উইথ কৌশিকের সঙ্গে ঘুরে দেখবো মেনল্যান্ড চায়না। বৃষ্টি হোক ঝড় হোক তাতে কিছুই এসে যায় না। আমার দিলসে দর্শক বন্ধুদেরকে আরও একবার দিলসে ওয়েলকাম। আজ তারিখ হচ্ছে 28শে মে 2026, স্থানীয় সময় সকাল 8:11, ভারতীয় সময় বোধহয় 5:30টার কিছু বেশি। গতকাল রাত থেকে এখানে বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাট বৃষ্টিকে পরোয়া না করে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ওয়ার্ল্ডের সবচাইতে হাইয়েস্ট বা উচ্চতম গ্র্যান্ড ক্যানিয়ন গ্লাস ব্রিজ, আর সেই সাথে আরও একটা বিখ্যাত জিনিস ইয়েলো ড্রাগন কেভ। আজকে আমার পুরো দিনের জার্নি সকাল থেকে বিকেল পর্যন্ত ঠিক যেমনটা আপনারা দেখেছিলেন এর আগের বার বা আগের পর্বে ঝাংজিয়াজিয়ের ন্যাশনাল পার্কে। এখন হোটেল থেকে চেক আউট করলাম, লাগেজ এখানে রেখে দিলাম, বিকালে এখানে ঘুরে আসবো, লাগেজ নেব, ট্রান্সফার হবো হচ্ছে ঝাংজিয়াজিয়ে সিটিতে। এখানে দুরাত্রি ছিলাম, আপাতত এখান থেকে ক্যাব বুক করবো, ক্যাব বুক করে যাবো হচ্ছে ঝাংজিয়াজিয়ের গ্র্যান্ড ক্যানিয়ন এবং গ্লাস ব্রিজ দেখতে। উইলি ইওয়াং থেকে ঝাংজিয়াজিয়ের গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে 16 কিলোমিটার। ক্যাব ফেয়ার নেবে হচ্ছে 48 চাইনিজ ইউয়ান, এখানে আগে পে করতে হবে। 47.97, যেটা ভারতীয় টাকা হিসাব করলে দাঁড়ায় হচ্ছে 678 টাকা। গাড়ির নাম্বার হচ্ছে 5258। ঝাংজিয়াজিয়েতে দুটো জায়গা রয়েছে, যেটা সিটি সেন্টার সেটা হচ্ছে ঝাংজিয়াজিয়ে সিটি, আর এটা হচ্ছে উইল ইওয়াং, যেখানে রয়েছে সমস্ত রকম অ্যাক্টিভিটিগুলো, যেমন হচ্ছে ইয়েলো ড্রাগন কেভ, এদিক থেকে ঝাংজিয়াজিয়ে ন্যাশনাল পার্ক, আর ওদিক থেকে হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন গ্লাস ব্রিজ। আর তিয়ানমেন মাউন্টেন যেটা রয়েছে সেটা রয়েছে ঝাংজিয়াজি সিটিতে, সেটা আমরা আগামীকাল দেখব। উঠে পড়লাম ক্যাবে, 1:25 বাজে, দেখা যাক কখন গিয়ে আমরা পৌঁছাই গ্র্যান্ড ক্যানিয়ন। ও এখানে একটা তথ্য দিয়ে রাখি, এই উইলি ইওয়াং থেকে যে গ্র্যান্ড ক্যানিয়ন যাচ্ছি এখানে কিন্তু বাস সার্ভিসও রয়েছে। 15-20 মিনিট অন্তর ফ্রিকোয়েন্সিতে বাস চলে। উইল ইওয়াং বাস স্ট্যান্ডও রয়েছে, সেখান থেকে কিন্তু শাটেল বাসে করেও এই গ্র্যান্ড ক্যানিয়ন এবং ইয়েলো কেভ যাওয়া যায়। আমি এখন ক্যাবে করে যাচ্ছি, আসার সময় আমি বাসে করেই আসবো। আজকে কিন্তু এখানকার যে পাবলিক ট্রান্সপোর্ট সেটা আপনাদের দেখাবো। তবে এখানে কিন্তু রাস্তার যেখানে সেখানে দাঁড়িয়ে হাত দাঁড়ালে বাস দাঁড়াবে না, বাস স্ট্যান্ড থেকে টিকিট কেটে তবে কিন্তু বাসে উঠতে হবে। চায়নার মতো দেশ ঘোরার ক্ষেত্রে মোটামুটি 1 মাস আগে থেকে প্ল্যানিং করতে হবে। ট্রেনের টিকিট আছে, অ্যাক্টিভিটি আছে, রুট বুঝতে হবে, ম্যাপ বুঝতে হবে, টাইমিং বুঝতে হবে। যেমন এখন যে টাইমটা আমি এসেছি এখানে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে। আমাদের ইন্ডিয়াতে যেরকম ওয়েদার, এখন চায়নায় কিন্তু অলমোস্ট সেরকমই ওয়েদার। আমাদের যেমন ওখানে উত্তরবঙ্গে থেকে বৃষ্টি হচ্ছে, তেমনি এখানেও কিন্তু বৃষ্টি হচ্ছে। পাহাড়ি এলাকায় সব জায়গায় বৃষ্টি হচ্ছে। চলার পথে আমাদের ডান দিকে যে নদীটা বয়ে যাচ্ছে এর নাম হচ্ছে সোসি নদী, সোসি রিভার। আর এই নদীর নাম থেকেই পুরো উপত্যকার নাম হয়েছে সোয়াক্সিও উপত্যকা। সোয়াক্সিও উপত্যকা। একটু আগে পর্যন্ত সোসি নদীকে আমরা পাশে রেখে চলছিলাম, এরপর নদী চলে গেল একপাশে, আমাদের রাস্তা আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছে, কারণ আমরা পাহাড়ের ওপরেই পৌঁছাবো। গ্র্যান্ড ক্যানিয়ন বা গিরিখাত কিন্তু দুটো পাহাড়ের মধ্যবর্তী স্থানকে বলা হয়। আমরা ভূগোলে পড়েছি যে দুটো পাহাড়ের মধ্যবর্তী স্থানকে বলা হয় ক্যানিয়ন বা গিরিখাত। তো এই ঝাংজিয়াজির গ্র্যান্ড ক্যানিয়ন এটা কিন্তু পাহাড়ের ওপরে, একটা পাহাড় আরেকটা পাহাড়ের মধ্যে যে গিরিখাত বা ক্যানিয়ন রয়েছে তার উপরে কিন্তু তৈরি হয়েছে এই ঝাংজিয়াজি গ্র্যান্ড ক্যানিয়ন গ্লাস ব্রিজ। সময় সকাল 9:01, ফাইনালি পৌঁছে গেলাম গ্র্যান্ড ক্যানিয়নের এন্ট্রি পয়েন্টে। ভেবেছিলাম যে বৃষ্টির দিন লোকজন হয়তো হবে না, দেখবো ফাঁকা ফাঁকা। আমার চিন্তা ভাবনা টোটালি ভুল। এখানকার মানুষ মানে ট্যুরিস্টরা আরও অন্য লেভেলের অ্যাডভান্স। প্রচুর পারপাস বাস দাঁড়িয়ে আছে। এই এতগুলো বাস বা আরও অন্যান্য ভেহিকেল এটা প্রমাণ করছে যে এখানে কিন্তু আরও সকালে ট্যুরিস্টরা চলে এসছে এটা দেখার জন্য। নিয়ম হচ্ছে এটা সকাল সকাল দেখে নেওয়া, কারণ যত বেলা বাড়ে তত ভিড় বাড়ে, কারণ বহু ট্যুরিস্ট বহু গ্রুপ এখানে আসে এই জায়গাটা দেখার জন্য। তো বেলা বাড়লে ভিড়ও বাড়ে। তাই যদি আপনাদের প্ল্যান থাকে যে আমরা গ্র্যান্ড ক্যানিয়ন দেখব, অবশ্যই কিন্তু এটা সকাল সকাল চলে আসুন। চায়নাতে বেড়াতে এসে বিভিন্ন জায়গায় ঘোরার জন্য প্রচুর কিন্তু হাঁটতে হবে, কাজেই পোশাক এমন পরতে হবে
বা জুতো এমন পরতে হবে যেটা কিন্তু প্রচুর হাঁটার পক্ষে আর কি উপযুক্ত হয়। গ্র্যান্ড ক্যানিয়নের টিকিট হচ্ছে পার পারসন 91। আর টিকিট কাটার ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আলাদা টিকিট না কেটে সবসময় কম্বো টিকিট কাটবেন, তাতে কিন্তু সব কিছু একসাথে আপনার এসে যাবে, বারবার টিকিট কাটার দরকার পড়বে না। আর এখানে টিকিট নিয়ে আসার কোনো দরকার নাই, না প্রিন্ট আউট না সফট কপি। এখানে আপনার টিকিটই হচ্ছে আপনার পাসপোর্ট স্ক্যান করলেই আপনার হয়ে গেল। আর পাসপোর্ট কিন্তু সবসময় সঙ্গে রাখবেন চায়নার প্রত্যেকটা সাইট সিন অ্যাক্টিভিটি করার সময়। এইখান দিয়ে এন্ট্রি করতে হবে। আমার গাইড আমাকে পরামর্শ দিয়েছিল যে কৌশিক সকাল সকাল কিন্তু বেরিয়ে যাবে, যত আগে পৌঁছাবে তত ভালো। মানে এরকম এটাও ভালো যদি টিকিট কাউন্টার খোলার সঙ্গে সঙ্গে ঢুকে যেতে পারি, সেটাই ভালো। আর এই যে পাসপোর্ট, এটা দেখেই ঢুকতে হবে। গাইডের ট্যুরের এটাই মজা, গাইড কিন্তু বলতে বলতে যাবে কোথায় কী আছে না আছে। বাট আজকের গল্পে আমার সঙ্গে তো কোনো গাইড নেই, আজকের গল্পে আমি আপনাদের গাইড। আর যদি মানেন আমাকে আপনাদের গাইড, তাহলে অবশ্যই ঠুকে দিন একটা ছোট্ট করে লাইক। আর যারা টিভিতে ভিডিও দেখছেন তারা কিন্তু তাদের স্মার্টফোন থেকে একটা লাইক আর কমেন্টস অবশ্যই করবেন, কারণ এখন 50% দর্শক আমার তারা স্মার্ট টিভিতে ভিডিও দেখেন, কাজেই লাইক আর কমেন্টস কিন্তু কমে গিয়েছে আগের থেকে অনেক। এখানে টিকিট অফিস রয়েছে, ইনফরমেশন ডেস্ক রয়েছে। বিভিন্ন ট্যুরিস্ট স্পটে কিন্তু পাবলিক টয়লেট খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। সুতরাং যারা মুখে স্নো পাউডার লিপস্টিক লাগাতে চান, মানে এখানে একটু সেজে নেবো এসে, সেটাও কিন্তু করে নিতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। মানে যাকে বলে নিট অ্যান্ড ক্লিন। আর আমরা যে জায়গাটা এই মুহূর্তে রয়েছি বা যে জায়গাটাকে ঘিরে আমাদের আজকের গল্প, একবার দেখুন, জাংজিয়াজিয়ে গ্র্যান্ড ক্যানিয়ন সিনিক এরিয়া। আর এখানে রয়েছে গ্লাস ব্রিজ, এটাই আমরা আজকে কভার করব। হয়ে গেল পাসপোর্ট স্ক্যানিং। এখানে আমার রুট হচ্ছে বি রুট, মানে কি গ্র্যান্ড ক্যানিয়ন আর গ্লাস ব্রিজ দুটোর কম্বো টিকিট, তার জন্য হচ্ছে রুট বি। কোন কোন অ্যাক্টিভিটি আপনি করছেন বা কোন কোন জায়গা আপনি দেখছেন তার উপরে কিন্তু এই রুট ডিসাইড হয়। এটা যখন আমি এরপরে তিয়ানমেন মাউন্টেন যাবো আগামীকাল, তখন ভালো করে বুঝিয়ে দেবো যে রুট কী জিনিস। এখানে এই গ্লাস ব্রিজের স্থানীয় একটা নাম রয়েছে, তার নাম হচ্ছে উনতিয়ান্দু। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে 300 মিটার। তো এরকম হয় বাঞ্জি জাম্পিং, এই সব অ্যাক্টিভিটিগুলো রয়েছে। এইটা তো ভয়ঙ্কর। আগের দিন দেখেছিলাম বায়োলিং এলিভেটর, এটা হচ্ছে এখানকার ক্যাপসুল এলিভেটর। জিপ লাইন, এটা করা যেতে পারে। এই হচ্ছে রিভার ক্রুজ। যা যা অ্যাক্টিভিটি এখানে হবে সব এখানে ডিসপ্লে করা রয়েছে। গ্লাস ব্রিজ এন্ট্রান্স, এখান দিয়ে আমরা প্রবেশ করব। প্রচুর ভিড়ও এখানে, সকালবেলা এসেছি বলে একটু ফাঁকা রয়েছে। থ্যাংক ইউ। গ্লাস ব্রিজে উঠতে হবে হচ্ছে শু কভার পরে, এই জন্য শু কভার এটা হচ্ছে ফ্রি। বসার জায়গা রয়েছে চমৎকার, এখানে পরে নিলাম শু কভার পরার পর হাঁটতে একটু অদ্ভুত লাগবে। হঠাৎ মনে হবে আমি হাঁস হয়ে গেছি, পাতি হাঁস দিয়ে জলে চলে বেড়াচ্ছি। সময় সকাল 9:22। অবশেষে পৌঁছে গিয়েছি আমি এবং আমার ক্যামেরা, আর সেই সাথে আমার সমস্ত দর্শকরা যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্কাইওয়াক বা গ্লাস ব্রিজে, যেটা হচ্ছে জাংজিয়াজি গ্র্যান্ড ক্যানিয়নের ওপরে। এটা মেঘের ওপরে, এবং এই ব্রিজ ধরে আমরা পৌঁছে যেতে পারি মেঘের দেশে, বা মেঘ আমাদের ছুঁয়ে যাচ্ছে। ওয়েদার ক্লিয়ার থাকলে অবশ্যই দারুণ ভিউ পেতাম, কিন্তু এখন যে ভিউটা পাচ্ছি এটা কিন্তু পিওর ন্যাচারাল ভিউ। এই মেঘের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা কিন্তু আমার জীবনে আজ হয়তো এই প্রথম। এই ব্রিজ ঘুরে দেখা, ছবি তোলা, ভিডিও করা, টিকটক রিলস বানানো। হ্যাঁ, এখানে টিকটক চলে চায়নাতে ব্যান্ড হয়নি টিকটক, চায়নারই অ্যাপ এটা। তার জন্য কিন্তু ঘন্টাখানেক সময় অবশ্যই রাখতে পারেন। যারা টিকটক আনইনস্টল করে দিয়েছিল তারা এখানে এসে আবার পুরনো অ্যাকাউন্ট ফিরে পাবে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেন পা না পিছলিয়ে যায়, কারণ জল পড়ে আসে, তো পা পিছলানোর চান্স কিন্তু প্রচুর রয়েছে। ব্রিজটার ধারণ ক্ষমতা হচ্ছে 8,000 পর্যন্ত লোক। তো 8,000 যদি লোক এখানে ওঠে তাতেও কিন্তু ব্রিজের কিচ্ছু হবে না। আর এটা কিন্তু হচ্ছে কেবল স্টেট ব্রিজ, অর্থাৎ মাঝে কিন্তু কোনো রকম কোনো পিলার নেই। একটা পাহাড়ের সাথে আরেকটা পাহাড়কে জুড়ে দিয়েছে হচ্ছে এই স্কাইওয়াক বা গ্লাস ব্রিজ। নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদী বয়ে যাওয়ার কুলকুল শব্দ, চারিদিকটা কুয়াশায় ঢাকা। আজ ওয়েদারটা ক্লিয়ার হওয়া খুব দরকার ছিল এখন মনে হচ্ছে, তাহলে উপর থেকে নিচটার ভালো ভিউজ পাওয়া যেত। বাট সময় হাতে, প্রকৃতির হাতে তো আমরা খেলার পুতুল মাত্র। সে তো নিজেকে সাজায়, নিজে সব কিছু ডিসাইড করে যে কী করব না করব। আমরা তো নিমিত্ত মাত্র, আমরা কি করতে পারি। মানুষজন চিৎকার করছে মানেই মেঘ কাটছে আর দেখা যাচ্ছে ভিউজ। কয়েক মিনিটের জন্য মেঘ কেটে যাওয়ার সাথে সাথেই পর্যটকরা ব্রিজ থেকে নিচের দিকে ঝুঁকে দেখছিল প্রায় 300 মিটার নিচে গিরিখাত ধরে বয়ে চলা ওই লেংসই নদী কিংবা তার পারিপার্শ্বিক দৃশ্য। কোন উচ্চতায় আমরা আছি, এখান থেকে পড়ে গেলে কি খুঁজে পাওয়া যাবে? এতক্ষণ ধরে বুঝতে পারিনি যে কোন উচ্চতায় আছি। এখানে মেঘ কেটে গিয়েছে আর নিচে সব কিছু দেখা যাচ্ছে,
আর এবার গা শিরশির করছে, ভয় সবাই পাচ্ছে, ডর সবকো লাগতা হ্যায়। এই যে সেই নদী, ও মাই গড, অত নিচ দিয়ে যে নদী বয়ে যাচ্ছে, সেই নদী বয়ে যাওয়ার আওয়াজও এখানে আসছে। আর এই যে জায়েন্ট পিলারগুলো, এই পিলারগুলোর সাথেই এই ব্রিজটার কানেক্টিভিটি রয়েছে। শুধু এই মেঘটা কেটে যাওয়ার অপেক্ষা, তারপর এই মেঘ আর ঘন সবুজে মাখামাখি এই যে ক্যানিয়ন যেখান দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর এই যে সব খাড়া পাহাড়, জাস্ট অসম। মেঘ কেটে ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে, আবারও মেঘ ধেয়ে আসছে। একবার জাস্ট ওপর থেকে নিচটা দেখুন, ওই নিচে রয়েছে নদী, বোটগুলোও দেখা যাচ্ছে যেখান থেকে ওই বোট রাইড করা হবে। আমি একটু জুম করি, এই জায়গাটায় যাবো, এখানে হচ্ছে ওই বোট রাইড হবে, মানে রিভার ক্রুজ যাকে বলে। মেঘ কেটে যাওয়ার পর দুর্দান্ত ভিউজ, আর ওইদিকে হচ্ছে জিপ লাইন, আমি দেখতে পাচ্ছি সবাই জিপ লাইনে করে এক পার থেকে আরেক পারে যাচ্ছে। আর ক্যামেরাটা একটু বার করে দেখাই, এই জায়গাটা দেখলে একটা আন্দাজ আসবে যে আমরা কোন উচ্চতায় পৌঁছে গেছি, কোন জায়গায় রয়েছে, আর নদী কোথায়, আর ওইখানে কিন্তু ওয়াটার ফলসও রয়েছে। মনে হচ্ছে এটা অন্য একটা জগতে চলে এসেছি। এত সুন্দর একটা জায়গা হতে পারে? কোন নিচ দিয়ে নদী বয়ে আছে জঙ্গলের মধ্যে দিয়ে, মনে হচ্ছে নিচে অ্যামাজন নদী আর ওপরে কোনো একটা ব্রিজ। ক্যামেরা নিয়ে নিচে তাকাতে ভয় লাগছে আমার। প্রথমত মানে হাই অল্টিটিউড সমস্যা রয়েছে, মানে ওপর থেকে নিচে তাকালে মাথা ঘোরে। আর দ্বিতীয়ত হচ্ছে যে বারবার ভয় লাগছে ক্যামেরার হাত থেকে পড়ে যায়। 300 মিটার এখানে আছে, এই জায়গাটা দিয়ে হাঁটতেই ভয় লাগছে, এই মনে হচ্ছে ভেঙে গেল। আর ব্রিজ ভেঙে যদি কেউ পড়ে যায়, সে নিচে যাবে না, সে সরাসরি উপরে যাবে। জঙ্গলটা এতটা রহস্যময়, মনে হচ্ছে এই জঙ্গলে হয়তো কোনো লুকিয়ে আছে প্রাগ ঐতিহাসিক প্রাণী। আর এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, নদীতে জলও পরিপূর্ণ, সেই সঙ্গে আশেপাশের যে পাহাড়ি ঝর্ণাগুলো সেগুলোও তাদের প্রাণ ফিরে পেয়েছে। দুর্দান্ত লাগছে, মানে সব আওয়াজ একসাথে, পাহাড়ি নদীর আওয়াজ, ঝর্ণার আওয়াজ, প্রকৃতি এখানে সত্যি সুন্দর। অনেকক্ষণ ধরে না আমি এখানে দাঁড়িয়েছিলাম চুপচাপ, মেঘগুলো আসছে মেঘগুলো যাচ্ছে, মেঘের ঠান্ডা স্পর্শকে ফিল করছি। তার মধ্যে এটাও ফিল করলাম, ব্রিজটা না, যেহেতু কেবল ব্রিজ তো কখনো হালকা নড়ছে, খুব ভালো করে ফিল করতে হবে। আর নড়ছে কখন, যখন পাশ দিয়ে অনেক মানুষ একসঙ্গে হেঁটে যাচ্ছে না, ব্রিজটা যেন হালকা একটু কাঁপছে, তখনই না মনে হচ্ছে গাটা শিরশির করে উঠছে। বারবার মনে হচ্ছে আচ্ছা যদি ব্রিজটা খুলে পড়ে যায়, যদি ভেঙে পড়ে যায়, এই রকম ভয় মনের মধ্যে আছে। মানে উঁচু জায়গায় এসে যাদের ভয় লাগে না, তাদের এখানে খানিকক্ষণ থাকার পর মানে একটু ভয় লাগবে। তাও চারিদিকে কুয়াশা বলে অতটা বোঝা যাচ্ছে না, যদি কুয়াশা টুয়াশা কেটে গিয়ে ওয়েদার ক্লিয়ার হয়ে যায় না, তখন এই রকম উচ্চতায় যখন খানিকক্ষণ দাঁড়িয়ে থাকবো, নিজের দিকে তাকিয়ে থাকবো, তারপরে যখন সামনের দিকে তাকাবো, মাথা অবশ্যই ঘুরবে। বাট যারা আজকে এখানে এসেছে, তারা প্রকৃতির মাঝে সত্যি হারিয়ে গিয়েছে। চারিদিকে এত মেঘ, এত মেঘ, মানে জাস্ট এটা দেখা যায় না এরকম জিনিস, যে একটা ব্রিজ ধরে যাচ্ছি আর সেই ব্রিজের শেষটা দেখাই যাচ্ছে না, মনে হচ্ছে যে সে যেন এই মেঘের রাজ্যে চলে গিয়েছে। মানে এই পথ ধরেই আমরা হয়তো মেঘের রাজ্যে পৌঁছে যাব। আর এই রকম ওয়েদারে জাস্ট ভিড়টা একবার শুধু দেখুন, মানে কত মানুষ এখানে এসছে, ভিড়ের কোনো কমই নেই। কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন এখানে এসছে এই গ্লাস ব্রিজ দেখার জন্য সকাল থেকে, এবং বেলা যখন বাড়বে না তখন ভিড় আরও বাড়ে। এইটা হচ্ছে বাঞ্জি জাম্পিং। বাঞ্জি জাম্পিংটা করানো হয় হচ্ছে ওইখান থেকে, এখানে ওয়েট করানো হয়, ওয়েট করানোর পর মানে ওজন করানোর পর ওইখান থেকে বাঞ্জি জাম্পিং করানো হয়। আর এই বাঞ্জি জাম্পিংটা পুরো মাঝখানে। আমি স্বীকার করে নিলাম আমার এতটাও সাহস নেই যে আমি এই বাঞ্জি জাম্পিং করব, আমি স্বীকার করে নিলাম। বাট আপনারা যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন এবং আগামী দিনে চায়না আসার প্ল্যান করছেন, তারা কিন্তু বাঞ্জি জাম্পিং করতেই পারবেন। আর দেখুন এত মানুষের মধ্যে, চারিদিকে এত ভিড়ের মধ্যে, এরকম একটা জায়গায় আমি যে আমার ভাষায় কথা বলছি, মাঝে মধ্যে লোকজন আমাকে ঘুরে দেখছে যে কোথা থেকে এসছে, তো আলাদাই কিছু। পৃথিবীর সবচাইতে উঁচু গ্লাস ব্রিজে এসে নিজের বাংলা ভাষায়, নিজের মাতৃভাষায় দুটো কথা বলছি, এর থেকে কী আর চাই বলুন? এর জন্য কোনো পক্ষ হতে হবে না, মানে আমি বাঙালি এইটা প্রমাণ করার জন্য আলাদা করে কোনো কিছু করতে হবে না। আমার নিজের ভাষা, নিজের পরিচয়, নিজের কাজই কিন্তু পৃথিবীর সামনে প্রমাণ করে দেবে যে আমাদের বাংলা এবং বাঙালি পৌঁছাতে পারে সমুদ্র হিমাচল। বাট যেটা এখনও অবধি আপনারা করেননি, আপনাদের আঙুল এখনও পৌঁছায়নি, সেটা হচ্ছে লাইক অবশ্যই দিয়ে দিন। আমি জানি আপনারা আমাকে সাপোর্ট করেন, ভালোবাসেন, কিন্তু ইউটিউব তো অ্যালগোরিদম এসব বোঝে না, না সে সব সময় দেখতে চায় তাদের অ্যালগোরিদম দিয়ে যে কত মানুষ আমার সাথে আছে। প্লিজ লাইক কিন্তু অবশ্যই করে দিন। বিশেষ করে যারা বড় টিভিতে বা স্মার্ট টিভিতে ভিডিও দেখছেন, একটু সময় বের করে ভিডিওর শেষে নিজেদের স্মার্টফোন থেকে একটা লাইক, একটা কমেন্টস কিন্তু অবশ্যই করে দিন। তো শুরু থেকে শেষ পর্যন্ত ব্রিজটার যে দৈর্ঘ্য বা লম্বা, সেটা হচ্ছে 430 মিটার। 430 মিটার যাওয়া,
430 মিটার আশা, 430 মিটার দীর্ঘ, 6 মিটার চওড়া এই গ্লাস ব্রিজ। প্রায় ব্রিজের শেষ প্রান্তে চলে এসেছি। আর এই পাথরটা জাস্ট দেখুন, মানে কী রকম জায়গায় আমরা রয়েছি। আর এই যে এখানে বৃষ্টির জল টল পড়ছে, তো এখানকার যারা কর্মী রয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো সাফ করে দিচ্ছে, দেখো পিছলে না পড়ে যায়। আর শেষ প্রান্তে আসার পর ব্রিজটা কিন্তু অনেকটাই চওড়া, অনেকটা চওড়া, মাঝখানে সরু, আর যেখান থেকে ব্রিজটা শুরু বাসে সেটা কিন্তু অনেকটাই চওড়া। সময় সকাল 10টা, আমরা ব্রিজের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। এইখানে নির্দেশ করা আছে 4টের দিকে গ্র্যান্ড ক্যানিয়ন, রেনবো লেক, গ্লাস স্কাইওয়াক, জিপ লাইন, সাইট সিং, এলিভেটর। আর এখানে রয়েছে শু কভার রিসাইকেল অফিস, এখানে শু কভার সব ছেড়ে দিলাম। এখানে ক্যাফে রয়েছে, আর ওইদিকে একটা সুভেনিয়ার শপ রয়েছে। যদি ওয়েদার ক্লিয়ার থাকতো তাহলে জিনিসটা এরকম দেখতে হতো। এখান থেকে নিলাম হচ্ছে 1 কাপ কফি, সেই সঙ্গে করতে হবে হচ্ছে ব্রেকফাস্ট। গতকাল ঝাংজিয়াজি ঘোরার সময় সঙ্গে খাবার ছিল না, অনেক সমস্যায় পড়েছিলাম, প্রচুর খিদে পেয়েছিল, উল্টোপাল্টা খাবার খেয়েছিলাম, পয়সা অনেক বেশি খরচা হয়েছিল। বাট আজ আর রিস্ক নিইনি। গতকাল তো এখান থেকে কিনেছিলাম হচ্ছে এই যে বাটার রুটি, আর সেই সাথে রয়েছে হচ্ছে কলা, মানে যাকে বলে আমাদের কথায় কলা পাউরুটি। ওপর থেকে মানুষের চরিত্র চেনা যায় না, আর খোসা দেখে কলা চেনা যায় না, কলা তো পুরো একদম শক্ত। ঠিক আছে, চাপ নেই, এটা খাই। কাল লোকটা চাইনিজ ভাষায় কলা কেনার সময় কিছু একটা বলেছিল, বুঝতে পারিনি। ও মনে হয় এটাই বলেছিল যে কলাটা শক্ত হবে। বেলা 10টা বেজে 33 মিনিট, গ্লাস ব্রিজ কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়েছে। আর সেই সঙ্গে গ্লাস ব্রিজের একবার ভিড় দেখুন, মনে হচ্ছে গ্লাস ব্রিজ আর যেন দীঘা হয়ে গিয়েছে। আমরা এবার বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী গন্তব্যের পথে। দেখা যাক এ পথ আমাদের কোথায় নিয়ে যায়। এইদিকে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে জিপ লাইন, একটা হচ্ছে এলিভেটর, সাইট সিং এলিভেটর। এইখানে কাঠের সিঁড়ি বেয়ে অনেকটাই মনে হয় উঠতে হবে। হাঁটাহাঁটির প্রচুর ব্যাপার আছে প্রত্যেক দিন। যারা মনে করছেন যে না আমরা এগুলো করব না, আমরা আবার ফিরে যাব, তারা আবার একদিক দিয়ে এসে গ্লাস ব্রিজ দেখে আর ফিরে যেতে পারবেন। আর যারা মনে করছেন সব কিছু করবো, সেক্ষেত্রে কিন্তু হাঁটাহাঁটি কিছুটা করতে হবে। আর এই জন্যই সকালবেলা এখানে আসুন, কারণ সকালবেলায় আমাদের এনার্জি বেশি থাকে, জোশ বেশি থাকে। এখানে আসলে বুক কাঁপবেই কাঁপবে। গ্লাস ব্রিজে তো একরকম রোমাঞ্চ ছিল, বাট এই যে রাস্তাটা একদম পাহাড়ের ধার ঘেঁষে, এটা হচ্ছে ছোটোখাটো স্কাই ওয়াক। এই জায়গাটাও আলাদাই অ্যাডভেঞ্চারাস। স্লিপারি রেন অর স্নো। ও বাবা রে, ওই যে এখান থেকে দেখা যাচ্ছে গ্লাস ব্রিজ, একটু ওখানেই ছিলাম। আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদী, ক্যানিয়ন। কি খাড়াই জায়গা। আর এইখানে খানিকটা পথ এইরকম মিনি স্কাই ওয়াক। ওইটা হচ্ছে বড় স্কাই ওয়াক, আর এটা হচ্ছে মিনি স্কাই ওয়াক। এইখানে দাঁড়িয়ে যদি সামনের দিকে তাকানো যায়, তাহলে আলটিমেট বোঝা যাবে যে আমরা কোন জায়গায় ছিলাম বা কোন জায়গায় রয়েছি। এই সাদা দড়িটা ঝুলছে, ওখান থেকে হচ্ছে বাঞ্জি জাম্পিং। পাহাড়ের একটা প্রান্ত, পাহাড়ের আরেকটা প্রান্ত, পুরো এই ব্রিজটা জুড়ে দিয়েছে। আর নিচে এরকম কিছু খাদ, ওইখানে একটা ড্যামও রয়েছে, কিন্তু এত উঁচু বলে বোঝা যাচ্ছে না। বাট আপাতত আমাকে একটা জায়গা খুঁজতে হবে যেখানে গিয়ে আমি একটু রেনকোট পরার মতো সময় সুযোগ পাবো। এইদিকে রয়েছে সেই বিখ্যাত জিপ লাইন। জিপ লাইনের জন্য এরকম লাইন, কিন্তু বৃষ্টি শেষ না হলে জিপ লাইন করার মজা নেই। সবাই এভাবে জিপ লাইন করে পার হচ্ছে। একটু চিন্তার মধ্যে আছি, জিপ লাইন করবো কি করবো না, ভয়ও লাগছে, ইচ্ছেও হচ্ছে। করেই নি, না হয় মরে যাবো, এর থেকে বেশি কি আর হবে, হার্ট অ্যাটাক করে নয় মরবো, এর থেকে বেশি কিছু হবে না। গুনেগার তো সবাই, লেকিন আজ মৌকা এসেছে ইয়াদগার হওয়ার। উঁচু জায়গায় আমার ভয় লাগে, বাট এই অ্যাডভেঞ্চারটা আমি মিস করতে চাই না। এইরকম হচ্ছে সমস্ত জিপ লাইনের কেরিয়ারগুলো এখানে বসে দিচ্ছে, বেঁধে দিচ্ছে, যা মরগা। আর দুজনের পরেই আমার পালা, দেখে লাগছে ভয়। যদি ওই পারে পৌঁছায় তাহলে অবশ্যই বলবো অসম সালা। এখানে মাঝে মধ্যে মাইকে বলছে চিমচিম চিমচিম, আমি যে এইদিকে চিমচিম ফাটছে আমার ডিম। জয় মাতা দি।
সামনে। ভিডিওটা ডাউনলোড করলাম ক্যামেরা থেকে মোবাইলে, দিয়ে মাকে পাঠালাম, বললাম দেখো তোমার হাবুলা শেষ। আর ওইদিকে রয়েছে সিনিক এলিভেটর। কালকে দেখেছিলাম বায়োলিং এলিভেটর, এটা হচ্ছে সিনিক এলিভেটর। এই এলিভেটরটাও কিন্তু ক্যাপসুলের মতো, গ্লাস রয়েছে, ট্রান্সপারেন্ট গ্লাস রয়েছে, এটা দিয়েও কিন্তু এই সিন দেখা যায়। কিন্তু আমি আপনাদের সাজেস্ট করবো, যদি মনে একটু সাহস থাকে তাহলে কিন্তু এই জিপ লাইনটাই করুন, এলিভেটর দরকার নেই। এলিভেটর দিয়ে করলেও ওইখানে নামার পর নিচে নামতে হতো, আর এই দিক দিয়েও গেলেও নিচে নামতে হবে। তারপরে ওই নদীর ওখানে গিয়ে আমরা পৌঁছাবো, নদীর ওখানে গিয়ে পৌঁছে ওখানে হয়তো বোট রাইড হবে, এবং বোট নিয়ে যাবে হচ্ছে একদম এন্ড পয়েন্টে। তবে এটা কিন্তু ওয়ার্ল্ডের হাইয়েস্ট জিপ লাইন নয়। ওয়ার্ল্ডের হাইয়েস্ট জিপ লাইন রয়েছে সুইজারল্যান্ডে, আর রয়েছে হচ্ছে তুরস্কতে। সুইজারল্যান্ডটা সবথেকে হাই, তুরস্ক হচ্ছে সেকেন্ড। এটা তবুও হাই, 300 মিটার উচ্চতায়, কম কিছু নয়, কিন্তু ওয়ার্ল্ডের হাইয়েস্ট কিন্তু এটা নয়। গ্লাস ব্রিজ হাইয়েস্ট এটা, কিন্তু জিপ লাইন এটা হাইয়েস্ট নয়। আর যারা এই পাহাড়ে অ্যাডভেঞ্চার করবে, এই সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উঠবে, তাদের জন্য এখানে অফিস রয়েছে, হেলমেট পরে দিচ্ছে, হুক লাগিয়ে দিচ্ছে, যারা এই জিনিসটা করতে চাইবে। একদম এটা কিন্তু সাংঘাতিক লেভেলে অ্যাডভেঞ্চার। এটাকে বলা হচ্ছে ফেরেতা। এইটা কিন্তু বিভৎস অ্যাডভেঞ্চার, এইভাবে যেতে হবে, এইভাবে দেখুন ড্রোন ভিউতে দেখাচ্ছে এটা। বাট এটা আমার করার ইচ্ছেও নেই, এটা আমার করার সময়ও নেই। আর আরও একটা বিষয়, যে আমাকে আজকে আরও একটা জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে ইয়েলো ড্রাগন কেভ। ওটা আরও অ্যাডভেঞ্চারাস। সেজন্য এগুলো এখন করবো না, এগুলো পরে আপাতত চায়না আসবো তখন করববো। আপাতত দেখি এই পথ আমাকে কোথায় নিয়ে যায়। নতুন একটা অ্যাক্টিভিটি, এটাও দারুণ জিনিস। জিপ লাইন যেমন মজার, এটাও মজার। এই টিমটা করার আগে নিজেকে একটু পোশাকে সজ্জিত হতে হবে। কীরকম হতে হবে দেখাই। এই জলপাই কালারের ড্রেস সবাই পরে নিয়েছে, এরকম আমাদেরকেও পরতে হবে, দেখতে একটা এরকম লাগবে, যাতে পেছন দিকটা ঘষে না যায়, তার জন্য এইটা একটা আলাদা অভিজ্ঞতা হবে। যখন নিচে নামছি, মান্দা অফিস রক্ষী যেন আরো টানছে। জানতো ছোটবেলার স্লিপার বড় হয়ে এরকম একটা করে দেবে লাইফের অ্যাডভেঞ্চার। বাট চায়না যারা আসছেন তারা কিন্তু এই জায়গাটা কখনো মিস করবেন না। ও মাই গড! 11:41 নিচে এসে পৌঁছালাম। দারুণ অ্যাডভেঞ্চার, দারুণ। যারা ছোটবেলার স্লিপ খাওয়াকে মিস করেন, তারা কিন্তু জাংজিয়া জিয়েতে অবশ্যই আসবেন। এখানে এসে কিন্তু এই স্লিপ রাইডটার অবশ্যই করবেন। এটা নাম আছে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, আমি স্ক্রিনে লিখে দিলাম। তো এই রাইডটা কিন্তু ডেফিনেটলি করবেন। এবং যখন আপনি জিপ লাইন করে এবং স্লিপ রাইড করে নিচে নেমে এলেন, এখানে আসার পর যা দেখবেন, সেটা দেখার পর কিন্তু মন আবারও আপনার ভরে যাবে প্রকৃতির এক দারুণ ছোঁয়ায়। কারণ এই জায়গাতে নদীর জলকে এখানে কিছুটা বাধা দিয়ে এইরকম বোট রয়েছে এই নদীতে রাইড করার জন্য। এইটা করেই কিন্তু আপনার এই পুরো প্রোগ্রাম শেষ হবে। এখন মেঘ কেটে গেছে, নিচে নেমে এসেছি। এবার এখান থেকে দেখুন ওই যে গ্লাস ব্রিজটা, ওই গ্লাস ব্রিজ থেকে এই জায়গাটা দেখা যাচ্ছিল। আর এই যে সেই নদী, বর্ষাকাল, পাহাড়ি নদী, নদীর ভালো স্রোত রয়েছে। বোটে উঠে বসেছি, বোট ফুলও হয়ে গিয়েছে, কিন্তু বোট এখনো ছাড়েনি, কারণ বোটের ড্রাইভার আসেনি। শুরু হলো আমাদের বোট সফর। আর আমি এদিকটা এই জন্যই বসছিলাম, কারণ এই ওয়াটারফলসটা যাতে কভার করতে পারি, আপনাদেরকে দেখাতে পারি। এই নদীর নাম হচ্ছে লুসুয়াই নদী। আর এই পাহাড়ের ওপর থেকে ঝর্ণা এসে পড়ছে এই লুসুয়াই নদীতে। দারুণ একটা দৃশ্য। এই নদীটাই ওই ওপর থেকে দেখা যায়, মানে এই ক্যানিয়নে দিয়ে বইছে হচ্ছে লুসুয়াই নদী। আর এই চারিপাশে যতগুলো পাহাড় আছে না, সব হচ্ছে চুনা পাথরের পাহাড়। আর নদীর জলটা এখন বর্ষাকাল বলে ঘোলাটে, না হলে এই নদীর জলের ভেতরকার যে সমস্ত পাথর টাথর না, সব দেখা যায়, স্বচ্ছ হয়ে যায় জল। এদিক থেকে ঝর্ণা, ওদিক থেকে ঝর্ণা, ওপরে গ্লাস ব্রিজ, ওখানে হচ্ছে জিপ লাইন, আলাদাই কিছু। আর আমি আপনাদেরকে বললাম না যে নদীটা এইখানে এসে কেন শেষ হয়ে যাচ্ছে, এবার দেখাই। এইখানে এসে নদী একটা জলপ্রপাতে পরিণত হচ্ছে। আমি যাবো একদম লাস্টে, দেখাবো আপনাদেরকে যে এই জায়গাটা কত সুন্দর। এইরকম জলধারা নেমে আসছে, এদিকটায় ঝর্ণা, সোজা রাস্তা, গায়ে জল ছিটছে, হাওয়া দিচ্ছে, মেঘ, কুয়াশা, সব মিলিয়ে প্রকৃতির চমৎকার, মন করছে আনন্দে হাহাকার। এইরকম ভিডিও আমি অনেক দেখেছি, কিন্তু কখনো এত সুন্দর রাস্তায় হাঁটার সৌভাগ্য হয়নি। আজ হয়ে গেল। এবারে বলুন, সোলো ট্রিপ
জিন্দাবাদ। ওই সামনে আমাদের জন্য কিন্তু আরো রোমাঞ্চ অপেক্ষা করছে। একজনের ছাতা পেয়েছিলাম, জল মাথায় এসে পড়ছে, কি ঠান্ডা, এবার টুপি পড়তে হবে। এই একটা ব্রিজ ছিল, যে ব্রিজ দিয়ে নদী পার করলাম। নদী পার করার পর এবার সাইড দিয়ে রাস্তা। এই রাস্তাটা অনেকটাই ভালো, নদী এখানে অনেকটাই শান্ত। শান্ত হওয়ার কারণ হচ্ছে নদী এখানে অনেকটাই চওড়া হয়ে গিয়েছে। নদী যখন সরু পথ ধরে যায় তখন তার স্রোত যেমন বেশি থাকে, তার গর্জন বেশি থাকে। নদী যখন ধীরে ধীরে চওড়া হয় তখন তার স্রোত একটু হলেও কমে আসে। তো এই জায়গাটা সেরকমই। এখানে একটা ছোট্ট লাইব্রেরির মতো রয়েছে। যদি কেউ মনে করে এইরকম পরিবেশে এরকম জায়গাতে এসে বই পড়বো, তাহলে সে কিন্তু এখানে বসে বই পড়তে পারে বা একটু সময় কাটাতে পারে। এত কিছু দেখাচ্ছি, বাট এখনো অবধি আপনারা ভিডিও দেখতে এতটাই ব্যস্ত যে একটা লাইক দিতে ভুলে গেছেন। তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দিন, আর অবশ্যই কমেন্টস করে বলুন কেমন লাগছে আপনাদের চায়না সিরিজের পঞ্চম পর্ব। আর আমি একটু আগে বলছিলাম নদী কেন শান্ত। নদী শান্ত এই জন্যই কারণ এই চওড়া নদী আবার এখানে এসে জলপ্রপাতের আকারে নামছে। দু কিলোমিটারের হয়তো আমরা প্রায় শেষ ধাপে চলে এসেছি। এখানে রয়েছে বডি মেজারমেন্ট শপ, অর্থাৎ এই যে গ্যাপগুলো রয়েছে এই গ্যাপ দিয়ে আমার শরীর গলবে কিনা। চলো ট্রাই করি। ইয়ে, এখান দিয়ে হলো না, এখান দিয়ে হবে। আপনার চোখ উজ্জ্বল করুন, পুরুষদের মহান ঋষি এসেছে, মহিলা ছোট্ট ড্রাগন পাশ দিয়ে যাচ্ছে। এগুলো সমস্ত গেট, এক একটা গেটের কি অর্থ এখানে লেখা আছে। এটা জাস্ট একটা মজা করার জিনিস। হায় রে, এখানে একজন অসুস্থ হয়ে গেছে। এই যে আপনি 2 কিলোমিটার পথ হাঁটছেন না, একবারও কিন্তু আপনি বোর হবেন না, কারণ প্রত্যেকটা পথের বাঁকে কোনো না কোনো সৌন্দর্য আপনার অপেক্ষায়। এত সুন্দর একটা জায়গা। এখানেও লাইব্রেরি রয়েছে। যদি কখনো মনে হয় এরকম জায়গায় বসে একটু বই পড়বো, তাহলে এখানে বইও রয়েছে। এত সুন্দর পরিবেশে যদি কখনো মনে একটু বই পড়তে ইচ্ছা করে, তাহলে এখানে কিন্তু একটা ছোটোখাটো লাইব্রেরিও রয়েছে। এই লাইব্রেরি থেকে বই নিয়ে এখানে বসার ব্যবস্থা রয়েছে। এখানে বসে কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মাঝেই বই পড়তে পারবেন। এই চিন্তা ভাবনা কোন লেভেলে উন্নত। এই জায়গাতে এসে ঘন্টার পর ঘন্টা সময় কিভাবে কেটে গেল এটা না তুমি জানো না হাম। এইরকম একটা জায়গাতে যদি 1 কাপ কফি খাওয়া যায় তাহলে কেমন হয়। পাহাড়ি ঝর্ণা, ওখানে সব টেবিল চেয়ার, এই নেচারের মাঝখানে কিরকম লাগবে বলুন। কফি তো অনেক জায়গাতেই খেয়েছেন, কখনো কি মনে মনে এরকম জায়গার কথা ভেবেছেন যে সামনে দিয়ে বয়ে আছে একটা পাহাড়ি নদী, ওপর থেকে নেমে আসছে পাহাড়ি ঝর্ণা, এখানে একটা ক্যাফে, এই ক্যাফে থেকে 1 কাপ কফি নিয়ে এখানে বসে বসে সেই কফিতে চুমুক দিলে সেই কফির স্বাদ কতটা সুন্দর হয়। জলের বোতলও বিক্রি হচ্ছে। মনে হয় রাস্তা শেষ হয়ে গেছে। এখানে বলছে না, এখনো 1 কিলোমিটার বাকি আছে এই জায়গা থেকে বেরোনোর জন্য। বাহ, কি বানিয়েছে গুরু। একটা চুনা পাথরের গুহাকেও এত সুন্দর করে ডিজাইন করা যায়, এখানে না আসলে হয়তো জানতে পারতাম না। টয়লেট যেতেই হবে, কারণ এত চারিপাশে পাহাড়ি ঝর্ণা দেখে আমার ব্যক্তিগত ঝর্ণা বিদ্রোহ ঘোষণা করছে। জল দেখো, জল ছাড়ো প্রকল্পের কাজ শেষ। এবার কফিতে চুমুক দিয়ে আবারও পথে নামো, কারণ পথ বলছে এখন অন্তত আমাদেরকে 900 মিটার হাঁটতে হবে।
প্রত্যেকটা পথের মাকে নতুন নতুন চমক। কখনো মনে হচ্ছে যে ঠিক আছে ক্যামেরা ঢুকিয়ে দিই, অনেক তো দেখলাম একই জিনিস হয়ে যাচ্ছে, একঘেয়েমি আসবে, তা নয়। এক এক জায়গায় নদীর এক এক রকম রূপ, পাহাড়ের এক এক রকম আকৃতি, এক এক রকম রাস্তা, কোথাও শুকনো পাহাড়, কোথাও ওয়েট পাহাড়। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল বলে প্রকৃতিকে মনে মনে একটু দোষ দিচ্ছিলাম যে কেন বৃষ্টি হচ্ছে। এখন মনে হচ্ছে এই বৃষ্টি দরকার ছিল, না হলে জঙ্গলের পথ, নদী, পাহাড়ি ঝর্ণার এত কিছু একসঙ্গে দেখতে পেতাম না। এখানে মাইকে ঘোষণাও হচ্ছে যে মাথা বাঁচিয়ে যাবেন, সাবধানে যাবেন। এক্সকিউজ মি। All right. Another one. Okay. একজনের ছাতায় আশ্রয় নিয়েছিলাম, ছাতাটা একটু সাইড হয়ে গেছে আর টি শার্টের পেছন থেকে জল ঢুকে পুরো পশ্চাৎ দিয়ে সব ভিজিয়ে দিয়েছে। সেটাও বড় কথা নয়, জলটা এই লেভেলে ঠান্ডা না, মনে হচ্ছে কেউ ফ্রিজ থেকে জল বের করে আমাকে স্নান করে দিল। ফাইনালি আরও একবার সুযোগ উঠবে লেংশুই নদীতে নৌকা সফর করার, কিন্তু নৌকা ছাড়তে সময় লাগবে, কারণ আমার আগে যারা এসছে এই নৌকা অলরেডি ফুল হয়ে গিয়েছে। আমাকে উঠতে বললো এই নৌকায়। সময় 1:17, আবারও শুরু হলো আমাদের এই নদীর বুকে পথ চলা। বোট ফুল হয়ে গিয়েছে, বাট আমার একটা বিরাট বড় ভুল হয়ে গিয়েছে। পাওয়ার ব্যাংক মনে হয় ভিজে গেছে, পাওয়ার ব্যাংক আর চার্জ নেই পাওয়ার ব্যাংকে, আর আমার ক্যামেরায় চার্জ পড়েছে 37%। পরের গন্তব্য হচ্ছে ইয়েলো ড্রাগন কেভ। এবার আমি কী করে ভিডিও শ্যুট করবো, কী করে বা ব্লগ বানাবো, চিন্তায় পড়ে গেলাম। আমার কাছে চার্জারও আজকে নেই। আমি তো পাওয়ার ব্যাংক নিয়ে এসেছিলাম যে পাওয়ার ব্যাংক দিয়ে তো কাজ হয়ে যায়, চার্জার সব হোটেলে রেখে এসেছি, কিচ্ছু আমার কাছে নেই এখন। জানি না কী হবে, যা হবে দেখা যাবে। আপাতত এই শান্ত সুন্দর কুয়াশা মাখা নদীপথের সৌন্দর্য উপভোগ করি, তারপর দেখা যাবে। ঝর্ণার জলে সিক্ত হয়ে সেদিন যত না বেশি ঠান্ডা লেগেছিল, তার থেকেও বেশি মন খারাপ হয়েছিল আমার ক্যামেরা, পাওয়ার ব্যাংক সব কিছু চার্জ শেষ হয়ে যাওয়াতে। অথচ এখনও পুরো দিনটাই বাকি। সেই সঙ্গে ঝাংঝিয়াজির ইয়েলো ড্রাগন কেভ, ওটা দেখা না হলে চায়না ট্যুর হয়তো অসম্পূর্ণই রয়ে যাবে। চার্জার দুটো রেখে এসেছি হোটেলের লাগেজ বক্সে। কি করব এখন সেটাই ভাবছি। নদীতে জমাট কুয়াশার মতোই এই প্রশ্নের উত্তরও আমার কাছে অস্পষ্ট। চুপচাপ বসে ভাবতে থাকলাম আমার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। সময় এগিয়ে চলেছে তার ছন্দে, ঠিক যেমন আমাদের এই বোট নিঃশব্দে এগিয়ে চলেছে লেংশুই নদী পথে এই গন্তব্যের শেষ স্টেশনে। বেলা 1:26, গন্তব্যে তো পৌঁছে গেলাম, মানে বোট এখানে নামিয়ে দিল। এরপর হচ্ছে চার্জিং প্রবলেম, কোথায় চার্জ করব ডিভাইস। টি শার্ট তো ভিজে গেছে। এখন কি ফিরে যাব, ফিরে আবার আসবো, তাতে সময় যাবে। তারপর কি হলো? ক্যামেরার ব্যাটারি চার্জ করার কোনো উপায় পাওয়া গেল, নাকি ড্রোনে ভঙ্গ দিয়ে ইয়েলো ড্রাগন কেভ স্কিপ করে ঝাংজিয়াজিয়াতে ফিরে এলাম? সেই গল্পই আপনাদের শোনাবো আমার চায়না সিরিজের পরবর্তী পর্বে।